তারপরের গণে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এখানকার নিমাই বৈদ্য নৌকো থেকে শ্রীনিবাসকে তুলে নিয়ে চলে গেল। সুন্দরবনের ভূমিপুত্র চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক ফ্যামিলি মেম্বারকে জানাই অসংখ্য ভালোবাসা। তো আজ আমরা আছি জেমসপুরে। তো আমরা জেমসপুরে এসেছি এবং এই মানুষটির সাথে আমরা সাক্ষাৎ করব, যিনি দীর্ঘ বহু বছর ধরে জঙ্গল করেছেন, সুন্দরবন জঙ্গলে জীবিকা অর্জন করেছেন এবং এখনো পর্যন্ত উনি সেই স্ত্রীকে নিয়ে নিজের স্ত্রীকে সাথে নিয়ে উনি জঙ্গল করছেন। তো আসুন আমরা শুনবো ওনার মুখ থেকে যে এই জঙ্গল করতে গিয়ে, জঙ্গল জীবন করতে গিয়ে কি কি বিপদের মুখে সম্মুখীন হয়েছেন এবং কিরকম পরিস্থিতির মধ্যে ওনারা পড়েছেন, পুরো ঘটনাটি জানবো ওনার মুখ থেকে। আগে ওনার পরিচয়টা আমরা নেব। আপনার নাম? আমার নাম অসিত গায়েন। তো এই জঙ্গল জীবনটা শুরু হলো কিভাবে, বা কত বছর? জঙ্গল জীবনে এখানে আমরা সুন্দরবনে বাস করি। আমাদের এখানে খুব দারিদ্র সমাজের পর্যায়ে আমরা ছিলাম। এখানে কোনো রাস্তাঘাট বা এই যে জলসারা যে গেট ফেট ছিল না, সে সময় এখানে জমিদার আমার থেকে ঠাকুরদারা বসবাস করার পরে তারাও জঙ্গল জীবিকা করে গেছে। আর এই যা কোনো বছর জল সত্তর সে বছর ধান হতো না, ধান হতো না। এখানে অভিযোগের ফলে যেতে গিয়ে আমাদের মোটামুটি বন জঙ্গল করতে হয়েছে। বাবা ঠাকুরদাও বাইরে নিয়ে চলে গেছে, ও ফিরিয়ে আনতে পারিনি। বাবাকেও বাগে নিয়ে চলে গেছে, ফিরিয়ে আনতে পারিনি যারা সঙ্গে ছিল। আমি মোটামুটি 8 বছর বয়স থেকে এই জঙ্গল করছি। তাতে করে আমার সঙ্গে একটাই লোক অ্যাক্সিডেন্ট হয়েছে। আর যেগুলো খুব ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে, সেগুলো সম্পূর্ণ সব আমি নিজের আয়ত্তে এবং জ্ঞানের দ্বারাই আমি ওগুলো সম্পূর্ণ সব ট্যাকল করেছি। মানুষগুলো যাতে না নিয়ে যেতে পারে, বাঘকে যাতে হুমকি করে বাঘকে তাড়িয়ে দেওয়া যায়, এইরকম একটা প্রসেস নিয়ে বাঘকে দূরে সরিয়ে রেখে লোকজন নিয়ে আমি 8 বছর বয়স থেকে এখন আমার 64 বছর বয়স, আমি এখন তো কাজ করছি। তবে এর মধ্যে বিশাল ঝুঁকি, যেমন জলে কুমির আর ডাঙায় বাঘ, আবার গাছে সাপ, এমন পর্যায়ের মধ্যে দিয়ে যে আমরা এই জীবিকা নির্বাহ করি। কারণ এর মধ্যে আমাদের কারো পারমিট আছে, কারো পারমিট নেই। যাদের পারমিট নেই তাদের বিবাদ সংখ্যাটা বেশি, আর যে পারমিট যারা থাকে তারা অন্তত রাতের বেলাও অন্তত একটু নদীতে থাকতে পারে। সুন্দরবনে জঙ্গলে মধু কাটতে যান, তো রাতে এই নৌকোর মধ্যেই সব থাকা হয়, তাই তো? হ্যাঁ, রাত্রে নৌকার মধ্যে থাকা, মানে এই নৌকোটার মধ্যে থাকা হয়। হ্যাঁ। দেখুন কি সুন্দর ব্যবস্থা একটা নৌকোর মধ্যে। আপনারা কতজন থাকেন? আমরা 7 জন। 7 জন এই নৌকোটার মধ্যে। তা কাকা এখন সন্ধ্যাবেলা সবার জন্য রান্না করছেন, তাই তো? হ্যাঁ। তখন নদীতে থাকায় মানে রিস্কটা কম, বাঘের ঝামেলা, আর তবে কুমিরের ঝামেলা আছে। কুমির এমন কুমির আছে যে নোংর করে যে থাকলে নদীতে যখন নৌকো বালছে দেয়, ও তখন ওই নৌকো ধার দিয়ে ও ভাসে 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 যাবে। আর কি ওই যে আলো যদি পড়ে, তো ওই নৌকো যখন লম্বা ধরে রাখায়, ও তখন ওই কিছু সময় পর পর মাথা উঁচু করে দেখবে যে আজকের মোটামুটি আলো না মানুষ না কি জলে না এটা উপরে, এইরকম ভাবে। একবার আমাদের কাজ হিসাবে মোটামুটি আসছে। আমরা তখন আমার স্ত্রী বলছে, দুজন নৌকোর মধ্যে দুজন, তখন এইবার বলছে যে নৌকো এত বড় জোরে দোলা হয়েছে কেন, দেখো তো গাছ টাছ কি বাজছে নাকি। আমি সঙ্গে সঙ্গে পাশায় না বেরিয়ে আমি গলিতে বেরিয়েছি। পাশায় কিন্তু নৌকোর কাছি দেওয়া আছে। আমি পাশার দিকে যখন কাছে যাচ্ছে, তাহলে আমার নৌকো চাপলে জলের তলায় ডুবে যাবে। আমি গলিতে বেরিয়েছি, গলিতে বেরিয়ে সঙ্গে সঙ্গে নৌকোর উপরে ওই যে বইটে থাকে, হাল থাকে, ওই বইটে ধরে আমি মোটামুটি সঙ্গে সঙ্গে জলে টানে নৌকোটা যাতে করে নাড় হয়, জলে সরতে ডুবে যাবে, সেইটাকে আমি ট্যাকল করতে গিয়ে সঙ্গে সঙ্গে বুটে দে মুড়ি দে সোজা করে নৌকোটা সোজা করেছি। সকাল সঙ্গে সঙ্গে কুমিরটা হস করে কাছের উঠতে নেমে যখন গিয়েছে, তখন নৌকোটাও চুয়ে গিয়েছে। আর ও সম্পূর্ণ সব দেহ ভোট ভাসভাসে সাপের মধ্যে ব্যাপক জোরে গর্জন করে, ও এবার গর্জন করে উঠেছে। তখন আমার স্ত্রীও কান্নাকাটি করছে, কান্নাকাটি করে থামো দেখ, কুমির, বিশাল বড় কুমির। তারপর আবার কুমিরটা চলে গেল জলে। আর ডুমালি আমি মোটামুটি সেরকম হওয়ার করে যা বুঝলাম, যতটুকুনি জানি তাই করলাম, করে তারপর বললাম যে ও যখন বেরিয়ে গেছে তখন অসুবিধা নেই, তাহলে এরকম হওয়ার কথা না, তো এটা হলো কেন। তাহলে ও আসতে গিয়ে কাশিতে বেঁধেছে, এই জন্য এইটা হয়ে গেছে। ওর সান্ত্বনা দিলাম, দেওয়ার পরে তারপরে সেদিন পূর্ণিমা তিথি, সত্যিকারের কথা
জ্যোৎস্না চাঁদের রাত, একদম পূর্ণিমা তিথিতে জ্যোৎস্না চাঁদের রাত, কিন্তু ওই যে তিথির উপরে মোটামুটি 30 তিথি, কতটা খুব খারাপ। আমি যে ঠাকুর নাম করার সত্ত্বেও ওটা গ্রান্টেড হচ্ছে না। আমাকে পরে বাড়তে গেলে আমি পঞ্জিকায় দেখলাম। আচ্ছা, ওই তিথিটা কি ছিল? তিথিটা একদম মোটামুটি 30 তিথি। এই তিথিটাই আমার যে বিদ্যা বুদ্ধি যেটুকুনি আছে, কাজ হচ্ছে না। কিন্তু ও ওই ফাঁকটাই ধরেছে। হ্যাঁ, কিন্তু আমরা ও জানতে পারায় বলার সঙ্গে আমি পাশায় বেরোলে কি অ্যাকশন করতো কি না করতো, কিন্তু আমি ওইটা গলিতে বেরিয়ে আমার বুদ্ধিমান কাজটা হয়েছে। আচ্ছা আচ্ছা। এইবার ওইখান থেকে আমি মোটামুটি আবার ঠাকুর নাম করলাম, ও বেরিয়ে গেল, সারা রাতের মধ্যে থাকলাম, আর কোনো অসুবিধা নেই। তারপর দিন বেলা 10টা অব্দি থাকবে ওই তিথি। তখন পড়ানোর মধ্যে আমারও ভয় হচ্ছে যে রাত্রিবেলা এই হলো আর এই অবস্থা। পঞ্জিকা দেখলাম সকালে উঠে, তিথিটা এত বড় খারাপ, তাতে করে আমার নিজের সাহস হচ্ছে না, যেন এরকম পরবায় হচ্ছে। এই যে দোন বাতি হবে, দোন না বালি তার কাঁকড়া আমাদের নৌকোয় উঠবে না, আর আমাদের ইনকাম আর হবে না। এদিকে খড়ি মালিকের কাছ থেকে টাকা নিয়েছি, মোটামুটি সেখানে তাদের কাঁকড়াও দিতে হবে, আমাদের এদিকে আবার সারা খরচ আছে, বাজার খরচ আছে, এগুলো মেয়া করতে হবে। তারপর তো আমার ছেলে মেয়ে পড়াশোনা করে সে সময়, আর ওদেরকে মোটামুটি সবকিছু ট্যাকল করতে হবে। আমি বলছি না ওর সঙ্গে যে খালটা বাবু সেই খালে শুধু ওই রকম একটা সমস্যা, আবার ওই খালটা বাবু এরকম একটা চিন্তা ভাবনা আমাদের আছে। ও বলছে যে রান্না বাড়া করার পরে বলছে যে চলো যাই, জল হয়ে গেছে তো খালে খামান দিই, দোন ফেলে। হ্যাঁ, দোন ফেলে। আমি বলছি একটু দেরি হোক। মানে রাতে ওই ঘটনাটা ঘটেছে? রাত্রে ওই ঘটনা ঘটেছে, সেখানে দিবার বেলা আবার এখন খালেতে দোন ফেলবো কাঁকড়া ধরার জন্য। আচ্ছা। এখন ও বলছে যে চলো জল এসে খালে কেমন দেই, দোন ফেলাই। আমি বললাম যে একটু দেরি করো, আর বেশি জল। ও দড়ি ফেলে যাচ্ছে আর আমি বুটে বয়ে যাচ্ছি। খালটা এই রাস্তার যে একটু চওড়া হবে, দুই ধারে জঙ্গল, আর মধ্যখান দিয়ে খাল চলে গেছে। জলটা পাড়ের উপরে ছাড়া কিছুটা নিচে আছে, অত 1.5 হাত 2 হাত নিচে আছে। আর নৌকোটা নিচে, জঙ্গলটা উপরে, মুখ বরাবর দেখা যাচ্ছে, জঙ্গলের উপর তো সাইডে দেখা যাচ্ছে। আর এর মধ্যে আমার আবার একটা ছই আছে, আর ও তার ও ধারে। নৌকোটা এখান থেকে 18 হাত লম্বা, লেবু গাছটা যত দূরে। তাহলে ওই যেমন জায়গায় ক্যামেরাটা বসানো আছে এইরকম জায়গায় ও দোন ফেলছে, এর মধ্যে ছই, আমি পাশে, দুজন মানুষ। বাঘ একটা ধুদুল গাছ, মোটা গাছ, এই নারকেল গাছের যে মোটা গাছ, সেই গাছের ধারে বাঘ তখন মোটামুটি আমার লক্ষ্য পড়ছে না ওই ছইটার কারণে, এবং ওই গাছটার এমন ভাবে ওই ধারে অ্যাটাক বেরিয়েছে আমি লক্ষ্য করতে পারিনি। কিন্তু একটা জায়গায় সত্যিকারের কথা, যে ওই আমি একটু বাঁধার দিয়ে হেলকে দেখেছি, না বাঁধার যদি না কুল দিকে চেপে যেতাম তাহলে সরাসরি ওর অ্যাক্সিডেন্ট করতো, আমার স্ত্রীকে অ্যাক্সিডেন্ট করতো, তাহলে একদম মধ্যখান দিয়ে গিলে অ্যাক্সিডেন্টটা হয়ে যেত। আচ্ছা, নৌকোর মাথায় তো আপনি? নৌকোর আমি পাশায়, উনি মাথায় বসে আছেন, উনি মাথা ছাড়া অন্তত পাশে ভেতরে বসে দড়ি ছুড়ে দিচ্ছে, দড়ি গাছ আর বন্ধা আছে। এখন ও ওই সাইডে ওই সাইডে লক্ষ্য করতে গিয়ে ওর লক্ষ্য পড়েছে, তখন নৌকো বরাবর গিয়ে একদম ও ওপারে এরকম গাছের আড়ালে বাঘ শুয়ে আছে, আর আমরা দুজন নৌকো নিয়ে যাচ্ছি। তখন ও বলছে নৌকো বয়ে দাও, ওরে বাঘ। ও তখন লাভ দেবে, সত্যিকারের কথা। সঙ্গে সঙ্গে আমি বয়ে দিতেছি, আর আমি উঠে সঙ্গে সঙ্গে ওই পাশায় উঠে ওই ছইর উপরে খুব জোরে একটা বাড়ি দিয়েছি, ছইর উপরে বাড়িতে হাঁকার করেছি। করলি ও তখন বলছে আমার ওদিকে যে অ্যাটেম্পটা করতে হলো, ও এবার ভয় খেয়ে গেছে, তখন ফিরোট জঙ্গলে হলে ও তখন ছুটে উঠে গেছে। নৌকো তখন এগিয়ে গেছে, নৌকো সরতে জুয়ারে এগিয়ে উঠতেছে। আমি আবার পরে করে বেয়ে দিছি, দিয়ে নৌকো এগিয়ে গেলাম, ভিতরে ঢুকে গেল। আমরা দড়ি ফেলতে ওপরের দিকে একটা বড় জায়গায় দিকে 2-3টে ডাল হয়েছে, সেটা একটা জায়গা চওড়ার মতো জায়গার দিকে নৌকোটা বালি খেয়ে নিলাম। নৌকোটা তো আর বের করতে হবে, নৌকোটা তো যাচ্ছে খালে আগাবায়, কোথাও তো বেরিয়ে যাবে, তাহলে বেরোতে গেলে আবার ওই পথে বেরিয়ে যাবে। এখন বালি খেয়ে নিলাম, তখন কিছুটা রিয়েস। আমি বলছি তুমি ওখানে গ্রেভিটা দেওয়া, বলি একটা গ্রেভি থাকে, পাশে একটা গ্রেভি থাকে, ও গ্রেভিটা দেওয়ায় সঙ্গে সঙ্গে ওই বাঘ তখন জঙ্গল আবার ছুটে আসতেছে। তখন ও কান্নাকাটি করে ছুটে উঠেছে। আমি বলি থামো, এখানে কান্নাকাটি করলি এখানে বাঘ ঠেকানো যাবে না। হ্যাঁ, তুমি গ্রেভি বাঁধো, বাঁধে বুটেটা ধরো। তখন কি ওই খালে ছিলেন? না বাইরে না, ওই খালের মধ্যেই। তখন ওখান থেকে 2টো ডাল হয়ে গেছে, খালটা একটা যেতে যেতে রাস্তা যখন ভাগিয়ে যায়,
খালটা ওরা দুটো ডাল হয়ে গেছে। আচ্ছা। ওদারটা ছোট ছোট করে ঢুকছে না, ওই বড় জায়গাটার মধ্যে দিয়ে ওটা বাল খাবি নিয়ে ওখানে গ্যারাপি দিতে বলেছি, সামনে গ্যারাপিটা দিয়েছে আর ফোনের বাঁধতেছে, আর বাঘ তখন ছুটে আসতেছে। তখন ও তখন কান্নাকাটি করছে যে কি হবে। আমি বলছি ওরে কান্নাকাটি করলে ঠেকা যাবে না, তুমি দড়িটা বাঁধো, বাঁধে বুটেটা ধর। তা বুটেটা ধরলে হাতে একটা স্বাভাবিক যে ও ভয় খাবে। এবার ওকে বললাম, ও তখন বুটেটা ধরলো। আমি তখন ওর দিকে যে বুটে দাঁড়িয়ে ওর দিকে লক্ষ্য রাখেছি, কিন্তু তার মধ্যে উঠে আমি আবার ঠাকুর নামটা করায় ও এসে দাঁড়িয়ে গেল। ও দাঁড়িয়ে গিয়ে ও তখন আর দেখতেছি যে নৌকো আমি ঠিক কাছে পাবো না। আর ঠাকুর যাই করুক না কেন আছে জঙ্গলে, এখন ঈশ্বর আছে না তা আমরা পারতাম না। এখন মোটামুটি সেই জায়গা থেকে ঠাকুরের নাম টাম করে আবার দুজন ওই দোন তুলে আসছে। কাঁকড়া ধরেছে কি বলবো, যে ওইরকম কাঁকড়া ধরে না। আমার এই 4 দিন দোন পাইছি, আমি এক খামনে যে কাঁকড়া পাইছি 4 দিন ধরে সেই কাঁকড়া পাই। ওই একদিনে কত কাঁকড়া ধরে? ওই কাঁকড়া অন্তত কমপক্ষে 50-55 কিলো কাঁকড়া পাইছি ওই একদিনে। ওই দোন সব পড়িনি। 450 দোন বাঁধা, তার 450 দোনের অন্তত 100 দোন দিয়েছে, 300 দোন 300 চারা পুড়েছে, কিন্তু প্রত্যেক চারা চারা কাঁকড়া ধরে সেই রাতটা পর্যন্ত। তখন ও চারা দোন টানতেছে আর শুধু কাঁকড়া কাটাচ্ছে। ও কাঁকড়া, মেয়ে কাঁকড়া ছেলে কাঁকড়া করে ও কাঁকড়া পাই। এদিকে বাঘ কিন্তু ওপর দিয়ে হাঁটে হাঁটে আসতেছে, মানে আপনারা দেখতে পাচ্ছেন বাঘ ওপর দিয়ে হাঁটে হাঁটে আসতেছে। বাঘ ও টার্গেট করতেছে লাদে পড়ার জন্য, আর ওই কাঁকড়া দিচ্ছে আমাকে ওই জ্ঞান হারাবার জন্য। ওই কাঁকড়া দিচ্ছে আমাকে জ্ঞান হারাবার জন্য, আর ও উপর দিয়ে হাঁটতেছে, ও আমাকে টার্গেট করতেছে যে আমাকে ধর। কিন্তু আমরা দুজন সবসময় জানি ওর সঙ্গে আমার সঙ্গে চোখি মুখী যেমন কথা হয় এরকম মুখী কথা হয়। ও ভয় খাবো না একদম। মা দেশে কাঁকড়াটা তুলে নেবো, মার ওপর ভরসা রাখো, আর তোমার ডাইনে বাঁয়ে বেশি তাকাইতে পারো, তুমি ধনে দিয়ে লোক রেখে কাঁকড়া তুলে নাও, আমি দেখতেছি। ওর একটা সাবর দে, দুজনে সেভাবে কাঁকড়া তোলাম। ভাইরে যখনই মোটামুটি মুখের ধারে গিয়ে লাস্ট তুলো তুলবো, দুলোটাও প্রথম দেওয়ার সময় ভুল দেশে। ভুলটা দিয়েছে এইরকম, দোনটা যদি মধ্যখানে দুলোটা দেয় খালের, ঠিক আছে, ও দুলোটা ছুড়ে দিয়েছে কুলির দিকে। দুলে যখন কুলির দিকে ছুড়ে দিয়েছে, ওই দুলো এদিকে কাঁকড়া এদিকে দুলো, ও বুঝতেছে তুমি নৌকোটা আটটু কুলি দিয়ে যাও, আটটু কুলি দিয়ে যাও না। কাঁকড়াও ধরেছে, এদিকে দুলো আসতেছে, আমি টেনে তুলতে পারছি না। ওই দুলো আর 3টে বড় এখন ও টেনে তুলতেছে, আর এদিকে মোটামুটি সচ্ছে টেনে তুলতেছে সচ্ছে, আর ওদিকে দুলো আসতেছে একটা অন্তত 2.5-3 কিলো বার, আরো 3টে কাঁকড়া মানে সব অন্তত 1.5-2 কিলো বার, 4-5 কিলো টান ফুটতেছে। তখন আমি যেই দিছি ও তখন আবার ছুটে টার্গেট করে আসে, সবাত করে একবার জলে লাতে পড়েছে। সঙ্গে সঙ্গে ওতে নৌকোটা যেভাবে হোক না কাড়িয়ে আমরা গেলাম, গিয়ে ওখান থেকে আর দৌড় বললাম না, সে কোথায় শুয়ে গেলাম। তারপরের গনে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এখানকার নিমাই বৈদ্য নৌকো থেকে শ্রীনিবাসকে তুলে নিয়ে চলে গেল।